নমস্কার, আমি অনুপম। আমি এসএসসির জেনারেল ম্যাথ বইয়ের চতুর্থ চ্যাপ্টার সূচক এবং লগারিদম এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমি প্রথম যে অংশটা আছে 4.1, যেটা শুধুমাত্র সূচক নিয়ে আলোচনা করছে, এই অংশটা নিয়ে কথা বলবো। আচ্ছা, 4.1 মূলত সূচক নিয়ে, সূচকের সূত্র, সূচকের অঙ্ক এইসবই এখানে আছে। আচ্ছা, আগে আমি বুঝি আসলে সূচকটা কি। সূচক তুমি ক্লাস 6 থেকেই দেখে আসছো। এর যদি আমি একটা উদাহরণ দেই, দেখো আমি যদি বলি x⁻³ এখানে কিন্তু সূচক আছে। কোনটা? যেটাকে তুমি পাওয়ার বলো সেটাই আসলে সূচক। যেটাকে তুমি ইংরেজিতে পাওয়ার বলো সেটা আসলে কি? সূচক। তাহলে আমরা এই জায়গায় দেখি এখানে সূচককে, তুমি দেখো এখানটা কি এক্স, এক্স এর পাওয়ার কি আছে 3, এখানে 3 পাওয়ার কে আছে, পাওয়ার হিসেবে আছে 3, তাই এই ক্ষেত্রে আমার 3 কি? 3 হলো সূচক। আচ্ছা, যদি আরেকটু যদি বিস্তারিতভাবে বলি, ধরো আমি একটা দিলাম এক্স, এক্স তারপর দিলাম ধরো আমি স্কোয়ার। এইখানে পাওয়ার কে আছে? পাওয়ার আছে নিশ্চিত এখানে 2, তো এই 2টা কি হবে? 2টা হবে হলো আমার সূচক। 2 হলো কি? আমার সূচক। যেটাকে আমি ইংরেজিতে কি বললাম? যেটাকে ইংরেজিতে বলে পাওয়ার। আর এইখানে কার উপর পাওয়ার আছে? যে পাওয়ারটা আছে কার উপর দাঁড়ায় আছে? এক্স এর উপর দাঁড়ায় আছে না? পাওয়ার যার উপর দাঁড়ায় থাকে বা যার উপর পাওয়ার দেওয়া হয় সেটাকে কি বলে? সেটাকে বলে হলো বেস, বা বাংলায় বলে ভিত্তি। তার মানে এইখানে আমার বেস বা ভিত্তিকে, এটা হলো এক্স, আর এখানে আমার সূচককে, সূচক হলো 2। আচ্ছা, আমি তোমাকে বললাম যে 2 টু দি পাওয়ার x³ মানে কি? আসলে x³ যে লিখলাম, x³ মানে কি? x³ মানে তো এটা, তাই না? x গুণ x, তাই না? তার মানে কি? আমি সূচক আসলে কি, সূচক আসলে কি কাজে লাগে? সূচকের মাধ্যমে দেখো এই যে যে x³ এখানে এত বড় একটা বিষয় ছিল, সেটাকে আমি সূচকের মাধ্যমে শর্ট করে অনেক সুন্দর করে কিন্তু লিখতে পারলাম x³। এটাকে যদি আমি বিস্তারিতভাবে লিখি, কি লিখতে হবে? x গুণ x কিউব আছে দেখে বাইচে গেলা। যদি x⁻100 থাকতো তাহলে তো 100টা x গুণ হতো, সেক্ষেত্রে তোমার জায়গাও বেশি লাগতো, মানে একটা ঝামেলা না? এটাকে স্মার্ট ওয়েতে প্রকাশ করা যায় কিভাবে? সূচকের মাধ্যমে। সূচকের কাজটাই হলো এইটা, যে অনেক বড় কিছুকে, অনেকগুলো একই জাতীয় অনেক কিছু গুণকে সূচকের মাধ্যমে খুব সহজে স্মার্ট ভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, তোমাকে যদি আমি বলি, একইভাবে যদি বলি 2 টু দি পাওয়ার 5 মানে কি? 2 টু দি পাওয়ার 5 মানে হলো 2 হবে কয়টা গুণ? 5টা গুণ। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 আর একটা 2। তার মানে কি? আমি এটা বলতে পারি পাওয়ার যত থাকবে ততটি বেস গুণ। এটার মাধ্যমে কি বোঝায়? যতটি পাওয়ার থাকবে ততটি কি গুণ হবে? বেস গুণ হবে। ঠিক আছে, এটা লিখে দেই। এটা দিয়ে বোঝায় হলো পাওয়ার যত থাকবে ততটি বেস বেস গুণ। এটাকে যদি একটু ব্যাখ্যা করি, দেখো এখানে আমার পাওয়ার ছিল কত? পাওয়ার ছিল 5, আর বেস কি? এখানে 2। তার মানে কি বলছে? পাওয়ার যত থাকবে, এখানে পাওয়ার কত? 5, ততটি বেস গুণ হবে, মানে 2, 5টা 2 গুণ হবে। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এটাকে করলে কত আসে? এটাকে করলে তোমার গুণফল আসে হলো 32। এটাই হলো সূচকের কাজ। আচ্ছা, এখন আমি দেখব সূচকের বিভিন্ন সূত্র। সূচকের অল্প সংখ্যক সূত্র আছে, আর সূত্রগুলো খুব সহজ। আসলে এই চ্যাপ্টারটাই সহজ, অঙ্কগুলো অনেক সহজ, এটা নিয়ে সমস্যা হয় না। শুধুমাত্র একটু বুঝে করলে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, সূচকের প্রথম সূত্রটা হলো এরকম, সেটা হলো এরকম যে এটা, এটা কি বলছে? এটা বলছে হলো দুইটা কিছু গুণ থাকলে, এই যে যদি বেস যদি সেম হয়, দেখো এটারও বেস সেম, এটারও বেস সেম, তাহলে কি হবে? এই পাওয়ার আর এই পাওয়ারটা কি হবে? এই পাওয়ারটা এই পাওয়ারটা হলো যোগ হবে।
এর একটা উদাহরণ হিসেবে আমি দেখি, ধরো তোমার এর একটা উদাহরণ হলো এরকম হতে পারে, ধরো তোমার কাছে 2 আর যদি গুণ করি 2 কত হয়? 2 আর 2 যদি 5 গুণ করি, এটা তো করাই যায়, ক্যালকুলেটর চাপ দিয়ে তো করাই যায়। আর যদি আমি সূচকের সূত্রের মাধ্যমে করি, সূত্রের মাধ্যমে করলে কি হবে দেখো, এখানে কি হবে, বেস এইখানে যা বেস ছিল, এইখানেও যা বেস ছিল, এইখানেও একই বেস থাকতে হবে। দেখো এই বেস আর এই বেস আমার সেম আছে, তার মানে আমি সূত্রে ফেলতে পারবো, কারণ সূত্রে ফেলার কন্ডিশনই কি, দুইটা বেস সেম হবে, আর গুণ আকারে থাকবে, গুণ আকারেও আছে। তাহলে কি হবে, বেস যা সেটাই হবে, 2 ছিল এখানে বেস 2 হলো। আর পাওয়ারে কি হবে, পাওয়ারে হলো যোগ হবে। দেখো এখানে এম ছিল, এখানে এম ছিল, এম যোগ এম এন হয়েছে, পাওয়ারে যোগ হয়েছে। তো এই ক্ষেত্রে আমার পাওয়ার আছে কত, 2 যোগ, এই ক্ষেত্রে পাওয়ার আছে কত, 5 যোগ হবে, তার মানে কত, তার মানে এটা হলো 2 টু দি পাওয়ার 7। আর একটা দেখি, আর একটা উদাহরণ দেখি, ধরো 2/3 টু দি পাওয়ার আছে 4 গুণ 2/3 টু দি পাওয়ার আছে -2। তুমি দেখো এই ক্ষেত্রে যদি আমি এই সূত্রটা প্রয়োগ করতে পারবো কিনা আগে দেখি। এই সূত্র প্রয়োগ করার প্রথম কন্ডিশন ছিল যে দুইটার বেস সেম হইতে হবে, এটার বেসও এ, এটার বেসও এ। দেখো এখানেও বেস সেম, এটার বেস কত, এটার বেস হলো 2/3, এটার বেসও কত, এটার বেসও হলো 2/3। আর কি সম্পর্ক থাকতে হবে, গুণ সম্পর্কে থাকতে হবে। দেখো এটাও কি আছে, এটা হলো গুণ সম্পর্কে আছে, তার মানে কি এখানে এই সূত্রটা প্রয়োগ করা যাবে। আচ্ছা তাহলে সূত্রটা কি ছিল, বেস সেম হলে আর তারা যদি গুণ সম্পর্কে থাকে, পাওয়ারে কি হয়, যোগ হয়। তার মানে কি হবে, এর পাওয়ারে যোগ করতে হবে, তার মানে কি 2 টু দি পাওয়ার 3, পাওয়ার এটার পাওয়ার কত 4 যোগ এটার পাওয়ার কত, এটার পাওয়ার হলো -2। দেখো এই পাওয়ারটা আর এই পাওয়ারটা আমি যোগ করে দিছি, এই পাওয়ারটা আর এই পাওয়ারটা আমি যোগ করে দিছি। তাহলে কি হয়, 2 টু দি পাওয়ার 3 এখানে হলো 2। এটাই এটাই আমার প্রথম সূত্র ছিল। আচ্ছা এরপরে আমি দ্বিতীয় সূত্রটা দেখি। দ্বিতীয় সূত্রটাও প্রথম সূত্রের মতন অনেকটা। দ্বিতীয় সূত্রটা বলছে হলো এরকম, a টু দি পাওয়ার m আচ্ছা এইখানে দেখো কি, প্রথম সূত্রটাই ছিল দুইটার বেস সেম হবে, গুণ আকারে থাকবে। বাট এইখানে দেখো একটু চেঞ্জ আছে, এটার দুইটার বেস সেম, এটারও বেস এ, এটারও বেস এ, কিন্তু আগে ছিল গুণ আকারে, এখন আছে এরা কি সম্পর্কে, ভাগ সম্পর্কে। গুণ আকারে থাকলে পাওয়ারে যোগ হতো, এখন আছে কি সম্পর্কে, ভাগ সম্পর্কে। ভাগ সম্পর্কে থাকলে পাওয়ারে বিয়োগ হয়। এর একটা আমরা উদাহরণ দেখি, যেমন 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3। দেখো দুইটার বেস সেম হইতে হবে, এটার বেসও 2, এটার বেসও 2, এবং এরা ভাগ সম্পর্কে থাকলে কি হবে, এদের পাওয়ারে বিয়োগ হবে। 2 উপরের পাওয়ার আছে কত 5 বিয়োগ নিচের পাওয়ার আছে কত 3, তাহলে কত হয় 2 টু দি পাওয়ার 2। আচ্ছা আমরা 3 নাম্বার সূত্রে দেখি। 3 নাম্বার সূত্রে বলছে এটা হলো এরকম, দেখো এ আর বি যদি গুণ আকারে থাকে, তারপর যদি এন থাকে, আমি এনটাকে আমি এর পাওয়ারও দিতে পারি, এর এনটা যদি আমি ব্র্যাকেটটা সরাই ফেলাই তাহলে কি হবে, এনটা এর উপরও যাবে, এনটা বির উপরও যাবে। আচ্ছা এর ভিতরে কি সম্পর্ক থাকতে হবে, গুণ সম্পর্কে থাকতে হবে। আচ্ছা এটাকে কিন্তু এইভাবে লেখা যায়, তো এ বি এন ইকুয়াল এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। কারণ কি, এরকম যদি থাকে ভিতরে কোনো কিছু নাই, মানে কোন চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, ঠিক আছে। সো ভিতরে যদি গুণ চিহ্ন না থাকে, ওই এ আর বি কিন্তু গুণ সম্পর্কে আছে। যদি এরকম গুণ সম্পর্কে থাকে, পাওয়ারটা দুইজনের দুইজনের পাওয়ার হিসাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এটা কিন্তু ভাগ সম্পর্কে থাকলেও হবে, মানে আমি এটা বলতেছি, এ বাই বি টু দি পাওয়ার যদি এন থাকে, এইখানেও কিন্তু পাওয়ারটা বন্টন হয়ে যাবে, একবার এর উপর আসবে আর একবার এটাই আবার বির উপরও আসবে। সো এটা মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে গুণ সূত্র থাকলেও, গুণ সম্পর্কে থাকলেও পাওয়ারটা উভয়ের উপর যাবে, আর যদি এরা ভাগ সম্পর্কে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু পাওয়ারটা উভয়ের উপরই আসবে। কিন্তু যোগ আর বিয়োগের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয় না। এর একটা উদাহরণ দেখি, ধরো 5 গুণ 2 এর পাওয়ার আছে 3। এটাকে আমি কি লিখতে পারি, 5 এর পাওয়ার 3 গুণ 2 এর পাওয়ার 3। দেখো 3 একবার 5 এর উপর গেছে, 3 আবার 2 এর উপরও গেছে। ঠিক এইভাবে আমি লিখতে পারি। ধরো আরেকটা আমি উদাহরণ যদি দেই, 5/2 এর পাওয়ার দিলাম 3।
এই ক্ষেত্রে একই কাজ হবে, একবার 5 এর পাওয়ার 3 হবে, আবার 2 এর পাওয়ারও কি হবে 3 হবে। আচ্ছা, আচ্ছা এরপর 4 নম্বর সূত্রটা হলো এরকম, a টু দি পাওয়ার 0 সমান সমান 1, যেখানে a ইজ নট ইকুয়াল 0। এটা দ্বারা বোঝাইছে যে কোনো কিছুর পাওয়ার যদি তুমি শূন্য হয় তাহলে কি হবে, তার মান হবে 1। যেমন এর উদাহরণ দেই, 100 পাওয়ার যদি আমি শূন্য দেই কত হবে 1, মানে যে কোনো কিছু পাওয়ার যদি আমি শূন্য দেই 1 হবে। যেমন আমি যদি দেই -10, এর পাওয়ার শূন্য দিলে কত হবে 1 হবে। আমি দিলাম কত, ধরো 10 লক্ষ, এর পাওয়ার যদি আমি শূন্য দেই কত হবে 1। মানে ভিতরে কোনটা থাক কি থাক এটা সমস্যা না, মানে শূন্য ব্যতীত। কিন্তু এখানে একটা বিশেষ কিছু আছে যে শূন্যের পাওয়ার শূন্য কিন্তু 1 না, এটা কিন্তু 1 না। শূন্যের পাওয়ার শূন্য হলো অনির্ণেয় আকার। এখন অনির্ণেয় আকার কি, অনির্ণেয় আকার তোমরা ইন্টারমিডিয়েটে উঠে শিখবা। মানে এটা মোটামুটি মাথায় রাখো, শূন্য ব্যতীত যে যে সংখ্যারই আমি পাওয়ার শূন্য দেই সেটার মান কত হবে 1 হবে। ধরো শূন্য ব্যতীত আমি সেই 100 পাওয়ার আমি শূন্য দেই, 100 পাওয়ার শূন্য দিলেও 1 হবে, -10 পাওয়ার শূন্য দিলেও 1 হবে, আমি সেই 10 লাখের পাওয়ার শূন্য দিলেও কি হবে 1 হবে। তার মানে 4 নাম্বার সূত্র এটা বলছে শূন্য ব্যতীত যে কোনো কিছুর পাওয়ার যদি আমি শূন্য দেই কি হবে, সেটা আমার হবে 1। 5 নাম্বার, এটা অ্যাকচুয়ালি সূত্র না, বাট আমি এটাকে সূত্র হিসাবে আমি ট্রিট করি, সমস্যা নাই। ধরো কোনো কিছুর পাওয়ার 1 থাকলে কি হবে, ধরো 100 পাওয়ার আছে 1, ধরো এর পাওয়ার আছে 1, কোনো কিছু পাওয়ার 1 দেওয়া মানে ওইটাই। আমি তোমাকে বলতেছি, ধরো যেমন 100 পাওয়ার যদি আমি 1 দেই তাহলে কত হবে 100 হবে। মানে যে কোনো কিছুর পাওয়ার 1 দিলে ওই সংখ্যাটাই হয়। যদি আমি হাতির পাওয়ার 1 দেই তাহলে কি হবে, হাতি হবে। মানে এটা বলতেছি কোনো কিছু পাওয়ার 1 মানে ওই সংখ্যা। যেমন আমি ধরো 10, ধরো -10, এর পাওয়ার যদি আমি 1 দেই কত হবে -10ই হবে। তার মানে কোনো কিছু পাওয়ার যদি আমি 1 দেই তাহলে কি হবে, ওই সংখ্যাটাই হবে। আচ্ছা, 6 নাম্বার সূত্রটা এরকম, যদি পাওয়ার যদি নেগেটিভ থাকে। এর একটা উদাহরণ দেই, দেখো এর একটা উদাহরণ হলে এরকম হতে পারে, ধরো 2 টু দি পাওয়ার আছে -3, এরকম যদি হয় এটাকে চাইলে আমি এইভাবে লিখতে পারি। দেখো কি ছিল, a টু দি পাওয়ার -n থাকলে কি ছিল 1/a টু দি পাওয়ার n, এখানে কিন্তু মাইনাস নাই। এটাকে আমি এইভাবে চিন্তা করি, কিভাবে, ধরো 2 টু দি পাওয়ার -3 আছে, আমি এই পাওয়ারের মাইনাসের জন্য 1/, দিয়ে দিছি। কি করছি, এই পাওয়ারে মাইনাস আছে দেখে কি দিছি 1/, আমি দিয়ে দিছি। এখন যেহেতু মাইনাসের জন্য আমি অলরেডি 1/, দিয়ে দিছি, সেহেতু আমি মাইনাস নাই, আমি হরে কি লিখবো, 2 টু দি পাওয়ার মাইনাস বাদ দিয়ে যেটা থাকে সেটা লিখবো 2 টু দি পাওয়ার 3। আর একটা উদাহরণ দেখা যাক, ধরো আছে এরকম a টু দি পাওয়ার -2, এটাকে আমি কীভাবে লিখতে পারি, মাইনাসের জন্য 1/, আকারে দিয়ে দিছি, আর কাটাকাটি এই মাইনাস যেহেতু মাইনাসের জন্য 1/, আকারে দিছি, সেহেতু মাইনাসের কাজ তো শেষ, তাহলে থাকে কি, থাকে হলো a²। আচ্ছা, তাহলে আরেকটা দেখা যাক, যদি এরকম থাকে x/y, সেক্ষেত্রে কী হবে, ধরো x/y টু দি পাওয়ার -1 আছে, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো তো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 1/x/y টু দি পাওয়ার 1, আর কোনো কিছু পাওয়ার 1 মানে বেসিক্যালি তো ওইটাই, সেহেতু পাওয়ার যদি -1 দেই আর না, পাওয়ার যদি 1 দেই আর না দেই, এটা আসলে কোনো নির্ভর করে না। তাই আমি কি লিখতে পারি, ইনভার্সের জন্য আমি লিখতে পারি 1/x/y। এখন তুমি দেখো, আমরা ছোটোবেলায় পড়ে আসছি, যদি 1/, আকারে কোনো কিছু থাকে সেটাকে আমি, মানে যদি লব আর হরকে আমি উল্টাই দিতে পারি, সো এখানে কি লিখতে পারি 1 ইন্টু, এটাকে লিখতে পারি y/x, তাহলে কি হয়, তাহলে হয় হলো y/x, তাই না? আচ্ছা, তাই মেন কথা এটা মনে রাখতে হবে, এই পাওয়ারে মাইনাসের সূত্র থাকলে, মাইনাস থাকলে আমি কী করি, আমি 1/, আকারে লিখি। সেক্ষেত্রে যেহেতু 1/, আকারে মাইনাসের জন্য আমি 1/, আকারে লিখতেছি, সেক্ষেত্রে আর আমার মাইনাসটা দিতে হয় না।
আচ্ছা, 7 নাম্বার সূত্রটা আমরা দেখব এখন। সাত নাম্বার সূত্রটা কি আছে? 7 নাম্বার সূত্রটা এইভাবে আছে, এ টু দি পাওয়ার এম, তার পাওয়ার যদি এন থাকে, মানে দেখো এর পাওয়ার এম, তার আবার পাওয়ার আছে এন, পাওয়ারের উপর পাওয়ার, সেক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে পাওয়ার দুইটা গুণ হয়। এর পাওয়ার ছিল এম, তার পাওয়ার ছিল এন, এখন কি হবে? পাওয়ার দুইটা গুণ হবে, এম গুণ এন। ঠিক আছে, একটা উদাহরণ দেখি। উদাহরণটা হলো এরকম, ধর এরকম আছে, এ টু দি পাওয়ার 2, তার পাওয়ার আছে 3। এটাকে আমি কীভাবে লিখতে পারি? এটাকে চাইলে আমি এইভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার 2 গুণ 3, মানে এ টু দি পাওয়ার 3 দুগুণে 6। দেখো আমার এইভাবে এইভাবে যদি আমি আর একটা উদাহরণ দেই, 2 টু দি পাওয়ার 2, তার পাওয়ার আছে -1। এটাকে আমি কীভাবে লিখতে পারি? এই দেখো এখানে কিন্তু দুইটা পাওয়ার, 2 এর পাওয়ার আছে 2, আবার তার পাওয়ার আছে কি? তার পাওয়ার আছে -1। সেরকম তাহলে কি, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 2-র মতন রেখে দিলাম, 2 আর -1 গুণ করলে কি হয়? -2। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর সূত্রে কিন্তু আমরা শিখে যাচ্ছি, পাওয়ারে যদি মাইনাস থাকে আমরা কি লিখতে পারি? 1 বাই আকারে লিখতে পারি না? তাহলে এটাকে কি লিখতে পারি? 1/2 টু দি পাওয়ার -2, তাই না? না, 2 টু দি পাওয়ার -2 হবে না, কেননা আমি মাইনাসের জন্যই তো 1 বাই দিছি, সেই ক্ষেত্রে আবার তো মাইনাস, মানে মাইনাস চিহ্ন আমি দিব কেন, তাই না? মাইনাসের জন্যই তো আমি 1 বাই দিচ্ছি, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে হলো 1/2 স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা 7 নম্বর সূত্র হলো এনতম মূল কিভাবে নির্ণয় করব সেই সূত্র। এনতম মূল, এনতম মূল বলতে আগে কি বোঝে সেটাকে আমরা বুঝি। ধরো এরকম আছে 5, এটাকে বলে 5-এর 3তম মূল বা ঘনমূল। যদি এরকম থাকতো, এখানে যদি তোমার ধরো 4 থাকতো তাহলে বলতাম 5-এর 4তম মূল। যদি এরকম থাকতো 5-এর 10তম মূল। আচ্ছা, 5-এর যদি এরকম থাকতো 5-এর দ্বিতীয় মূল। ঠিক আছে, এখানে যত থাকবে তততম মূল। তবে কয়েকটা বিশেষ নাম আছে, এটাকে যদি এরকম 2 থাকে, আচ্ছা 2 থাকলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি, হ্যাঁ 2তম মূল বলা যায়, তবে এটাকে আমরা বলি বর্গমূল। আর যদি 3 থাকে সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলি ঘনমূল। ঠিক আছে, তার মানে রুটের ভিতর যদি 2 থাকে সেটাকে আমি দ্বিতীয় মূল বলতে পারি, কিন্তু আমরা সাধারণত সেটাকে বলি বর্গমূল। আর যদি রুটের ভিতর 3 থাকে, মানে এইখানে যদি 3 থাকে সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো হলো ঘনমূল। আচ্ছা, আর একটা খুবই বেসিকের একটা বিষয়, সেটা হলো দেখো √5 যে কথা, যদি আমি রুটের ভিতর কিছু না দেই, এখানে যদি কিচ্ছু আমি না দেই, ফাঁকা ঘর রাখি, আর যদি 5 দেই সেটাও একই কথা। তার মানে যদি আমি দেখি যে রুটের এখানে কোনো সংখ্যা নাই, ধরো রুটের এখানে কোনো সংখ্যা নাই বলতে আমি এটা বুঝাইতেছি, ধরো এইখানে যেমন আছে 3 আছে, এখানে যেমন 4 আছে, এখানে যেমন 10 আছে, এখানে দেখো কিছুই নাই। এখানে কিছু নাই মানে কত আছে? কিছু নাই মাসে, কিছু নাই মানে এখানে আছে 2। এটা মাথায় রাখতে হবে। এটাই এটাই হলো এনতম মূল বলতে বোঝায়। ঠিক আছে। আর এনতম মূলের এটা কিভাবে বের করব, ফর্মুলাটা কিভাবে বের করব, সেটা হলো এরকম। যদি এরকম হয় এন তম মূল যদি হয় এর, সেটাকে আমি লিখতে পারি কিভাবে? এ টু দি পাওয়ার 1/n। যেমন আমি একটা উদাহরণ দেই, 2 যদি এরকম যদি থাকে, ধরো এরকম আছে, তার মানে কি এটাকে বলতে পারি 2-এর 3তম মূল বা 2-এর ঘনমূল। এটাকে আমি কিভাবে লিখতে পারবো? এটাকে আমি এইভাবে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 1/3, মানে রুটের কোলের ভিতর যেটা থাকে সেটা আসে পাওয়ারে 1 আকারে চলে আসে। তুমি বলো তো যদি এটা এইভাবে থাকে সেটাকে আমি কি লিখতে পারবো? হ্যাঁ ঠিকই ধরছো, দাঁড়াও 2টা একটু বাইরে চলে গেছে, ভিতরে নেই। এটাকে আমি লিখতে পারবো যে এক্সের 2তম মূল বা এক্সের ঘনমূল, বা এরকম আমি লিখতে পারবো না, এক্সের পাওয়ার 1/, এখানে 2 আছে দেখে নিচে 2। তাহলে এটা থাকলে আমি কি লিখতে পারবো বলো তো? √x যদি থাকে, ভিতরে যদি কিছু না থাকে, তাহলে আমি কি লিখতে পারবো? তাহলেও আমি লিখতে পারবো x টু দি পাওয়ার হাফ। কেন? কারণ কিছু নাই মানে কত আছে?
কিছু নাই মানে এখানে আছে কত, এখানে আছে হলো 2, কিছু নাই মানে রুটের কোলে কত আছে, রুটের কোলে আছে হলো 2, আর 2 থাকলে তো 1 বাই আকারে যত থাকে তত আসে, তাহলে সেই ক্ষেত্রে 1/2 আসছে। ঠিক আছে, এর কিছু উদাহরণ আমরা দেখি। যেমন ধরো এরকম দিলাম √3 5, এটাকে কিভাবে লিখতে পারি, 5⁻1/3। তারপর আমি কি করতে পারি, ধরো এরকম আছে x², তার আছে রুট, এটাকে আমি কীভাবে লিখতে পারি, আচ্ছা ভিতরে কিছু নাই মানে কত আছে, এখানে এখানে আছে হলো তোমার 2, তাহলে আমি এটাকে কীভাবে লিখতে পারি না, বেস রুটের ভিতরে কে ছিল x², তারপর আমি কি দেবো 1/√এর কোলের ভিতর যেটা থাকে, কোলের ভিতর আছে 2, আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, পাওয়ারে গুণ হয়, তাহলে 2 গুণ হাফ মানে 2/2 মানে x⁻1, আর কোনো কিছু পাওয়ার যদি 1 থাকে কি হয়, সেই সংখ্যাটাই বোঝায়। তার মানে বেসিক্যালি কত, বেসিক্যালি হলো x। আচ্ছা, আমরা যে সূত্রগুলো শিখলাম সেই সূত্র, আমি এখানে 7টা সূত্র নিয়ে আলোচনা করছি। এই সূত্রের মাধ্যমে আমরা কিছু ম্যাথ করব, অনেক ম্যাথ করব, তবে আজকে 3-4টা ম্যাথ করব। সূত্রগুলোর প্রয়োগটা যাতে আমাদের আরও ভালো করে আমরা ধরতে পারি যে কীভাবে থাকলে কীভাবে প্রয়োগ করতে হয়। আচ্ছা, প্রথম ম্যাথটা হলো এরকম। এটার মান কত বের করতে হবে। আচ্ছা তুমি দেখো, আচ্ছা আমাদের 2/3, এইখানেও 2/3, এখানেও 2/3, তার মানে কি এটা আর এটার বেস সেম, আর কি সম্পর্কে আছে হলো গুণ সম্পর্কে। আমরা যে 7টা সূত্র শিখছি, এখন দেখো তো কোন সূত্রটা আছে যেটার বেস সেম এবং তারা গুণ সম্পর্কে আছে। হ্যাঁ, প্রথম সূত্রটাই দেখো, এইটার আর এটার বেস সেম এবং তারা কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে, এটার সাথে এটা মিলে যায়, তাহলে এই সূত্রটা আমরা সহজে ফেলাই দিতে পারি। তাহলে আমরা লিখি, তাহলে কি 2 টু দি পাওয়ার কি হবে 5/2, আগে অঙ্কটা উঠাই, ইন্টু 2/3 -5/2, যেহেতু বেস সেম এবং গুণাকারে আছে সেক্ষেত্রে কী হবে, পাওয়ারে যোগ হবে প্রথম সূত্রটা, তাহলে এটা কি হবে 2/3 যোগ -5/2, এটা কাটাকাটি করলে কত হয় 2/3 0। আচ্ছা দেখো তো, আমরা আরেকটা সূত্র শিখছিলাম না, কোনো কিছুর পাওয়ার যদি আমরা 0 দেই তাহলে কত হয়, কোনো কিছু পাওয়ার 0 দেওয়া মানে কত 1, শূন্য ব্যতীত কোনো কিছু পাওয়ার 0 দেওয়া মানে কত, শূন্য ব্যতীত কোনো কিছু পাওয়ার 0 দেওয়া মানে 1, তার মানে 2/3 এর মান কত, এর মান বেসিক্যালি 1। আচ্ছা, দ্বিতীয় একটা অঙ্ক দিছে, অঙ্কটা এরকম 8⁻3/4 ভাগ 8⁻½ এখন আমার দেখো এই যে ডান সাইডে যে সূত্রগুলো লেখা আছে এর ভিতর কোন সূত্রটা তোমার এই অঙ্কের সাথে ম্যাচ করে, দেখি তো আমরা কি, এটার হলো দুটার বেস সেম, দেখো এটারও বেস 8, এটারও বেস 8 এবং তারা কোন সম্পর্কে আছে, ভাগ সম্পর্কে আছে, দেখি তো এরকম কোনো কিছু আছে কিনা, সূত্র আমরা পড়ছে কিনা। হ্যাঁ দেখো, এটার কি বেস সেম, এটারও বেস এটারও বেস এবং তারা কি সম্পর্কে আছে, ভাগ সম্পর্কে আছে। সো এটা মানেই তো উপরে নিচে লব হর থাকা মানেই তো ভাগ সম্পর্কে থাকা, তাই না? হ্যাঁ, তার মানে আমার 2 নম্বর সূত্রটা এখানে ম্যাচ করছে, 2 নম্বর সূত্রের সাথে এটা মিলে যায়, তাহলে এইভাবে আমরা করি। আচ্ছা, তাহলে কি হবে, সূত্রটা এরকম ছিল, যদি দুটার বেস সেম হয় এবং ভাগ সম্পর্কে থাকে তাহলে পাহাড়ে কি হয়, পাহাড়ে হয় বিয়োগ, তো সেভাবে করি। তাহলে এটার সলিউশন হবে এরকম 8⁻3/4 বিয়োগ 1/2। আচ্ছা, তাহলে কি থাকে 8⁻4 লসাগু 3 - 2, 8⁻1/4, এটা হলো এটার অ্যান্সার। 3 নম্বর অঙ্কটায় আমার যেটা দিছে সেখানে আমার লবে আছে 7⁻3 ইন্টু 7⁻³ তাহলে লবের কাজটা আমি করে ফেলাই। লবের দিকে আমরা তাকাই দেখলাম
যে কি আছে, দুইটার বেস সেম এবং তারা কোন সম্পর্কে আছে, দেখো এটাও 7 এটাও 7, মানে দুইটার বেস সেম এবং তারা আছে কোন সম্পর্কে, তারা আছে গুণ সম্পর্কে। তো এরকম সূত্রটা আমরা আগে ইউজ করছি, বা প্রথম সূত্রটা এরকম, দুইটার বেস সেম এবং যদি তারা গুণ সম্পর্কে থাকে তাহলে কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এখানে এটা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে 7⁻³ যোগ 7⁻, সরি 3 যোগ -3, কারণ এটার পাওয়ার 3 এটার পাওয়ার -3, এই দুটো যোগ করতে হবে, তাই যোগ করছি। এখন হরের দিকে তাকাই, দেখো একটা আছে 3 × 3⁻⁻4, দেখো দুইটার বেস সেম, তাই না, এবং গুণ আকারে আছে, হরেও বেস সেম গুণ আকারে আছে, তাহলে কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে। কিন্তু এই 3 তো কোনো পাওয়ারই নাই, আসলে 3 কোনো পাওয়ার নাই, কিছু পাওয়ার না থাকলে জানি আমি কি লিখতে পারি, 3 পাওয়ার আছে কত আমার 1। কারণ কি, কারণ এই যে আমরা একটা সূত্র দেখছি যে আসলে কোনো কিছু পাওয়ার 1 দেওয়া মানে কি ওইটাই, তার মানে 3⁻1 মানে কত হবে, 3 হবে। যেহেতু আমার পাওয়ার লাগবেই, কারণ সূত্রে ফেলাইতে গেলে তো পাওয়ারে পাওয়ারে যোগ অথবা পাওয়ারে পাওয়ারে বিয়োগ এমন কিছু করতে হয়, সেজন্য 3 যে কথা, 3⁻1 একই কথা হওয়ার পরেও 3⁻1ই আমি লিখলাম। তাহলে দেখো নিচেও আমার সূত্রে পড়ে গেছে, দুইটার বেস সেম এবং তারা কি সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে, সেক্ষেত্রে কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে কি হবে, 3 একটা পাওয়ার 1 যোগ 3 আরটা পাওয়ার কত, -4। তাহলে উপরে কত থাকে, উপরে থাকে হলো 7⁻0 আর নিচে কি থাকে, নিচে থাকে হলো 3⁻3। আচ্ছা 7⁻0 মান কত, 7⁻0 মান হলো 1, কারণ কি কোনো কিছু পাওয়ার 4 নাম্বার সূত্র দেখো, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কত 1, তার মানে এর মান কত 1। আর এখানে 3 আছে কত, -3, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি না, এইটুকের আমি শুধুমাত্র এইটুক নিয়ে কাজ করতেছি, ধরো উপরে কি আছে বাদ, আমি হরের এইটুক নিয়ে কাজ করতেছি, দেখো। তো এটাকে চাইলে আমি এইভাবে লিখতে পারি না, 1/3⁻3, কারণ ওই যে আমরা এইটা শিখছি যে 6 নম্বর সূত্র, a⁻n সমান 1/a⁻n, যেহেতু এই যে এইটা, তো সেটাকে আমি করতে পারি না, তাহলে কি থাকে, তাহলে এটা থাকে এরকম যে 1/3 মানে হলো 27। আচ্ছা লব হরকে আমি উল্টাই দিয়ে লিখতে পারি না, তাহলে কত, 1 গুণ 27/1, তার মানে কত, এর মান হলো 27। আচ্ছা এখন আমরা করব তোমাদের পাঠ্য বইয়ের যে কাজের যে অঙ্কগুলো আছে এইগুলা, খুবই সহজ। আচ্ছা কত কি আছে, কত যদি উঠাই, ফাঁকা করে কি আছে এটা দিতে হবে, তাই তো। আচ্ছা তুমি দেখো এখানে কত হবে। আচ্ছা আমার যদি এরকম থাকে এক্স গুণ এক্স, এটাকে আমি কি লিখতে পারি, এটাকে চাইলে আমি লিখতে পারি না এক্স কয়টা বেস গুণ হয়েছে, 2টা, এই জন্য আমি 2 দিতে পারি না। ঠিক তেমনি দেখো এখানে 1 2 3 4, 4টা 3 গুণ হয়েছে, এই জন্য আমি 3 দিতে পারি, আর কয়টা 3 বেস গুণ হয়েছে 4টা, তো এখানে কত হবে, 4 হবে না। হ্যাঁ এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ ছিল। তার মানে এই প্রথম ভাগা করে কত হবে, 4। খতে কি বলছে, এখানে বলছে যে 5 ফাঁকা ঘর প্লাস 5 সরি প্লাস না, এটা গুণ, ভুল উঠাইছি, সরি, গুণ 5⁻3 সমান 5⁻5। আচ্ছা একটু ভেবে দেখো তো, আমরা যে সূত্রগুলো শিখছি এর ভিতর কোনটার সাথে এটা মিলে। দেখো আমরা যে এই যে 7টা সূত্র শিখছি এর ভিতরের প্রথম যে সূত্রটা ছিল এটার সাথে মিলে, a⁻m ইন্টু a⁻n a⁻m+n। দেখো প্রত্যেক ক্ষেত্রে কী হইতে হবে, আমার পাওয়ার সেম হইতে হবে, সেক্ষেত্রে আমি কি করছি, এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করছি, আর যোগফলটা আমি এখানে লিখছি। তুমি দেখো তার মানে কি, এই পাওয়ার আর এই পাওয়ারের যে যোগফলটা সেটাই 5, তাই না। দেখো প্রথম সূত্রের সাথে একটু মিলাই দেখো, এইখানে যে পাওয়ারটা আছে এইটা যোগ এইখানে যে পাওয়ারটা আছে সেইটা, এর যোগফল হবে কি এই পাওয়ারটা না। হ্যাঁ যদি তো সেভাবে লিখি, সেভাবে লিখলে কি হবে, ফাঁকা ঘর যোগ 3 সমান সমান 5। এখন আমার ফাঁকা ঘরের মান বের করতে হবে, তাহলে ফাঁকা ঘর যদি একা করি তাহলে কি হয়, 5 - 3 সমান সমান কত, সমান সমান 2। তার মানে আমার ফাঁকা ঘরে কত বসবে, ফাঁকা ঘরে বসবে হলো আমার 2। দেখো এমনি যদি মিলাই দেখো তাতেও কিন্তু হয়,
কারণ কি, এরা যদি 2 বসে হিসাব করে দেখো 5^2 × 5^3, তার মানে কত 5^5, এভাবেও কিন্তু মিলে যায়। গ নাম্বারে কি বলছে, গ নাম্বার সে একই লজিকে আগাবো। গতে কি আছে, a² × a⁻, ফাঁকা ঘর, মানে ফাঁকা ঘরে কি পাওয়ার হবে সেটা আমার বসাইতে বলছে, সমান সমান a⁻−3। ঠিক একইভাবে প্রথম সূত্রের দিকে তাকাও, a⁻m × a⁻m a⁻m+n, মানে আমি এটা বলতে চাইতেছি যে এই পাওয়ার আর এই পাওয়ারের যে যোগফল সেটাই হলো আমার এই পাওয়ারটা সূত্র অনুযায়ী, তাই না? তাহলে আমি এটা লিখি 2 যোগ এটার পাওয়ার 2, এটার পাওয়ার কি ফাঁকা ঘর, সমান সমান কী হবে, সমান সমান হলো -3। এখান থেকে ফাঁকা ঘরের মান বের করতে হবে, তাহলে ফাঁকা ঘরকে একা রাখি, ফাঁকা ঘর সমান সমান কি -3 - 2 সমান সমান -5। তার মানে এখানে ফাঁকা ঘরের মান কত, ফাঁকা ঘরে বসবে হলো -5। আচ্ছা, এবার ঘটা দেখি, ঘতে কি বলছে, -5⁻0 সমান কত, এটা বের করতে বলছে। দেখো আমাদের যে 4 নম্বর সূত্র, শূন্য ব্যতীত কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 0। আমাদের সূত্রটা আশা করি মনে আছে, 10⁻0 সমান সমান কত, সমান সমান 0। এর ভিতরে যাই থাক, হাতি গরু ছাগল যাই থাক, শূন্য না থাকলে হয়েছে, কোনো কিছু যাই থাক তারপর যদি শূন্য হয় আমি কি লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে -5 এটা তো আর শূন্য না, তো এরপর আছে 0, তাহলে আমি এটা সমান সমান কত লিখতে পারি, 0 লিখতে পারি। তার মানে এখানে আমার কত হবে, এখানে হবে আমার 0। আচ্ছা, উমো একটু ক্রিটিক্যাল তবে সহজ আছে। দেখো এখানে কি আছে, এখানে আছে হলো 4, আর এখানে আছে 4⁻, ফাঁকা ঘর সমান সমান 1। 2 নম্বর সূত্রের দিকে একটু তাকাই দেখো, 2 নম্বর সূত্রের দিকে তাকাই দেখো, দুইটার বেস সেম, তাই না? দুইটার বেস সেম হলে কি হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। কিন্তু দেখো এইখানেও বেস সেম হলে এই বেসটা এইখানেও থাকতে হবে, কিন্তু আমার এই সাইডে আছে কত, এই সাইডে আমার 4-এর পাওয়ার কিছু থাকতে হবে, 4-এর পর কী থাকবে জানি না, এরকম কিছু থাকতে হবে, কিন্তু আছে কি, আছে আমার হলো 1। তার মানে এখানে তো 1 থাকা যাবে না, এখানে 4-এর কিছু আনতে হবে। এটাকে কিভাবে করা যায়, এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি না, 4⁻, ফাঁকা ঘর সমান সমান 4⁻0। কারণ কি, কারণ হলো 4⁻0 সমান সমান 1। দেখো এখানে তো 1ই ছিল, 1-এর পরিবর্তে আমি 4⁻, আমি 0 লিখছি, সমস্যা তো নাই। এখন কেউ বলতে পারো যে স্যার আপনি 4⁻0 দিলেন কেন, 5⁻0 দিলেও তো 1 হয়, তাহলে এখানে তো আপনি চাইলে 5⁻0 দিতে পারতেন। হ্যাঁ দিতে পারতাম, এটা সত্য, কিন্তু দেওয়া যাবে না। কারণ কি, কারণ তুমি সূত্রের দিকে তাকাও, সূত্রের দিকে এই বেস আর এই বেস 3 জায়গা কি ভিত্তি সেম, এই জায়গা যদি 5 আনতাম, এই ভিত্তি আর এই ভিত্তি তো মিলে গেছে, এই ভিত্তির সাথে মিলতো না, এই ভিত্তির সাথে মিলতো না, আমার ভিত্তি তো মিলতে হবে সূত্র প্রয়োগ করতে যাইতে হলে, তাই না? সেই জন্য আমার 5⁻0 সমান 1 হওয়ার পরেও আমার 4⁻0 আমি আনলাম, কারণ আমার সূত্রে ফেলাইতে হবে। এখন দেখো, ও হ্যাঁ, আর এইখানে 4-এর পরে কিছু নাই, মানে তো কত আছে, 1 আছে, তাহলে এটা আমরা করে ফেলাই। এখন দেখো, এখন একই কথা, এই পাওয়ার আর এই পাওয়ার বিয়োগ করলে বিয়োগফলটা হবে এইটা সূত্র অনুযায়ী। তার মানে কি হবে, 1 - ফাঁকা ঘর সমান সমান 0। তাহলে ফাঁকা ঘর সমান সমান কত, ফাঁকা ঘর সমান সমান হলো 1। দেখো তার মানে এখানে ফাঁকা ঘরের মান হবে কত, এখানে ফাঁকা ঘরের মান হবে হলো 1। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আমরা পরবর্তীতে আরও অনেক অঙ্ক এখান থেকে সলভ করব।